ফুটবলের বিশ্বযুদ্ধে আবার আমরা ফিরে এলাম আলোচনায়। আমার সাথে রয়েছেন যিনি সদ্য কাতার থেকে ফিরেছেন, সেই সোমনাথ গাঙ্গুলি। আমরা তার কাছে এবার জানতে চাইব, সোমনাথ একটা জিনিস বলো, তুমি তো ভারতবর্ষ থেকে গেছো, কাতার নিয়ে কাগজে অনেক কিছু পড়ে গেছো, পাসপোর্ট নিয়ে যখন এয়ারপোর্টে নামলে, দোহা এয়ারপোর্টে, তখন তোমার মনের মধ্যে কী হয়েছিল? ভয় ছিল, রোমাঞ্চ ছিল, না কী ছিল? মানে কিভাবে তুমি দেশটায় প্রবেশ করলে? অ্যাকচুয়ালি আমাদের যখন পাসপোর্ট আমরা ম্যাচ করাই হায়া কার্ডের সাথে, তখন থেকে আমরা জানতাম যে আমরা যা হয় অনেক দেশে ভিসা অন অ্যারাইভেল হয়, যে আমাদের এই সিস্টেমটা কীরকম হবে, ইমিগ্রেশনটা কীরকমভাবে হবে, এটা আমি কেন সবার কাছে একটা বড় কোশ্চেন মার্ক ছিল। কিন্তু রতনদা বলে বিশ্বাস করবে না, যখন ফ্লাইট থেকে নামলাম, নেবে যখন গেলাম, তখন ওদেরই ভলেন্টিয়ার্সরা সব খুব সুন্দর মিউজিক করে করে দিস ওয়ে করে আমাদের কোথায় যেতে হবে দেখিয়ে দিলাম। দেখিয়ে দেওয়ার পর আমরা যখন গেলাম, গিয়ে দেখলাম এরকম খোপ করা আছে, এবং তাতে লেখাই আছে ইংলিশে, প্লিজ স্ক্যান ইউর পাসপোর্ট। স্ক্যান হওয়ার পাসপোর্টের পর সেই একটা ছোট্ট ঘরের মধ্যে ঢুকলাম, দিয়ে একটা দেওয়ালের সামনে শুধু দাঁড়ালাম, একটা স্ক্যান হলো, ওই দরজাটাই খুলে গেল। আচ্ছা, খুব অবাক হয়ে গেলাম যে সাথে সাথে আমি কাতারে প্রবেশ করে ফেললাম। আচ্ছা, মানে এত লাখো লাখো লোক আসছে, উইদিন আ সেকেন্ড তারা প্রবেশ করে যাচ্ছে, মানে কোনো ঝামেলা নেই, কোনো ঝঞ্ঝাট নেই, কোনো সিস্টেম। হাত থেকে কিছু ধরিয়ে দেওয়া হলো ওইটা স্ক্যান করার পরে, না যেরকম পাসপোর্টটা নিয়ে আর ওই হায়া কার্ডটার সঙ্গে ওটা নিয়ে আমি শহরের মধ্যে প্রবেশ করলাম, এবং ফেরার সময় সেম থিং, এই একই প্রসিডিওরে স্ক্যান হলো, আমি দিলাম, কোনো থাব্বা নেই, কোনো কিছু নেই, স্ট্রেট এয়ারপোর্টের মধ্যে সিকিউরিটি ইয়ের জন্য, চেকের জন্য চলে গেলাম, একদম নির্ঝঞ্ঝাটভাবে চলে আসলাম, কোনো রকম প্রবলেমের মধ্যে আমাকে যেতে হয়নি। ফুটবলের ইতিহাসে সবথেকে বেশি খরচ হয়েছে কাতার বিশ্বকাপে, এবং কাতার শহরটা, দোহা শহরটাকে দারুণভাবে সাজানো হয়েছে। 19 লক্ষ কোটি টাকা খরচা হয়েছে কাতারের স্টেডিয়াম থেকে মল তৈরির জন্য। সেই মলগুলো এত সুন্দর, আমরা এখান থেকে টিভিতে দেখছি, কিন্তু সোমনাথবাবু নিজেই দেখে এসছেন। সেই মলগুলো সম্পর্কে একটু বলুন না, মলে কি করছে লোকে, কীরকম যাচ্ছে, মলগুলো কীরকম উপভোগ করছে? আমি প্রথমেই বলবো মল অফ কাতার। মল অফ কাতারটা মানে একটা ছোটোখাটো প্যালেস, তার মধ্যে যারা খেলা দেখতে টিকিট পায়নি, বা ওইখানকার যারা লোক, মানে কাতারের যারা বাসিন্দা, অরিজিনালি কাতারিয়ানস, তারা প্লাস পৃথিবীর সমস্ত রকম লোকেরাই তখন উপস্থিত। বড় জায়েন্ট স্ক্রিন লাগানো আছে, তারা সেলিব্রেট করছে, এবং খেলা শেষ হয়ে যাচ্ছে বা যখন হাফ টাইম হচ্ছে, তখন একটা এন্টারটেনমেন্টের ব্যবস্থা আলাদাভাবে মল থেকে করা হচ্ছে, এবং যখন খেলা শেষ হয়ে যাচ্ছে, যেই দেশ জিতছে তাকে নিয়েও একটা সেলিব্রেশন চলছে ওই মলটার মধ্যে। আচ্ছা, এবং লোকে খাচ্ছে দাচ্ছে, উপভোগ করছে। আমি তো কিছুক্ষণ ফুটবলই খেলে ফেললাম। আচ্ছা, ফুটবল খেলানোর সুযোগ আছে মলের মধ্যে? একদম। আচ্ছা আচ্ছা, আমি তো বেশ খানিকক্ষণ। কি পাওয়া যাচ্ছে মলে? বেসিক্যালি বিক্রি হচ্ছে কি, মানে বিশ্বকাপের জিনিসপত্র কীরকম বিক্রি হচ্ছে? বিশ্বকাপের জিনিসপত্র, গেঞ্জি, টি শার্ট, মানে বল, রিস্টেড বল। এইবার যেটা দেখলাম সেটা দেখলাম হচ্ছে ফিফা, যদিও বলটা অ্যাডিডাসে খেলা হচ্ছে, কিন্তু কোনো বলে ফিফা ওয়ার্ল্ড কাপ বা ফিফা 2022 লেখা নেই। এদিকে কিন্তু অ্যাডিডাসের বলেই খেলা হচ্ছে। না, ফিফার তো নিজস্ব কাউন্টার থাকে, ওখান থেকেই দেয়। মলে কি এরকম কাউন্টার করেনি? না, মলে এরকম কাউন্টার হয়নি। আলাদা করে আপনি ওরা টি শার্ট বা এক্সেট্রা বিক্রি হচ্ছে, কিন্তু তার মধ্যে ফিফার কোনো সিম্বল থাকছে না। সিম্বল থাকছে, প্রত্যেকটা দেশের ইয়ে হচ্ছে। এরকম কত মল আছে? প্রচুর। ভিলাজিও মল আছে, মল অফ কাতার, লুলু, আরও বেশ অনেক মল আছে। আমি বলছি যে ছোট ছোট দেশ সেখানে খেলতে এসছে, তাদের সমর্থকরা কত এসছে? আমরা তো ফুটবল খেলি না, তা সত্ত্বেও 62,000 লোক গেছে, এবং ভারতবর্ষ থেকে এত লোক গেছে, 15 লক্ষ লোকের মধ্যে 62,000। আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, এদের লোকেরা তো আসবেই। ছোট ছোট দেশের থেকে কত লোক গেছে? সব থেকে বেশি লোক কাদের গেছে? সব থেকে বেশি দর্শক আমার চোখে পড়া হচ্ছে ব্রাজিল আর আর্জেন্টিনা। কিন্তু ব্রাজিল আর আর্জেন্টিনা তো কাতারের যারা থাকে তারাও তো ব্রাজিল আর আর্জেন্টিনার ড্রেস পরেও ঘুরছে।
ব্যাপারটা হয়েছে যে মানে এরা মানে কাতার যদিও হোস্ট করেছে এবার ওয়ার্ল্ড কাপটা, তাই জন্য তাদের টিমটা মানে খেলেছে, রাদার পার্টিসিপেট করেছে ওয়ার্ল্ড কাপে, কিন্তু তারা জানতো তাদের ফলাফল কী হবে, তাই জন্য মেন্টালি তারা খুব প্রিপেয়ার্ড ছিল। যে মুহূর্তে তারা আউট হয়ে গেছে, তারা কিন্তু আবার যে কাতারিয়ান যে ব্রাজিলের সমর্থক সে আবার ব্যাক করে গেছে, ব্রাজিলের সাপোর্টার হয়ে গেছে, যে আর্জেন্টিনার ছিল সে আর্জেন্টিনার হয়ে গেছে, যে পর্তুগালের ছিল সে পর্তুগাল হয়ে গেছে। এবং শুধু সেটাই না, তারা কি করেছে, যার যে কাজটা বা যে যার ডিউটিটা সেই সাপোর্টারে ছিল সেটা একদম সুন্দরভাবে সে সেটা পালন করেছে। আচ্ছা আচ্ছা, এটা একটা বিউটি। কারণ রাশিয়াতে আমরা দেখেছিলাম যে রাশিয়া যেহেতু ভালো খেলছিল মস্কোতে, প্রচুর লোক মাঠে আসছিল। কাতার তো একদম শুরু থেকেই বিদায় নিয়ে নিল, তার মানে ওরা এখন সংগঠনায় জোর দিয়েছে, তাই তো? বেসিক্যালি একদম একদম। নিরাপত্তা আমরা শুনেছি যে ফ্রান্স থেকে লোক এসছে, বিভিন্ন জায়গা থেকে নিরাপত্তা রক্ষী নিয়ে এসছে, যেহেতু কাতার অত এরকম নয়, এত বৈভব আছে, ওদের টাকা পয়সা আছে। এই সিকিউরিটির ব্যাপারটা কীরকম দেখলে? এবং আরেকটা আমি জানতে চাইবো যে তোমার কাছে যে কার্ড ছিল সেই কার্ডটা নিয়ে কি তুমি সমস্ত জায়গায় উঠতে পারতে? মানে মেট্রো, বাস এগুলোকে ফ্রি ছিল পুরো? হ্যাঁ, এই হায়া কার্ডটা নিয়ে বাস, মেট্রো এগুলো তো ফ্রি ছিলই। তারপর এর মধ্যে আরও ফ্যাসিলিটিস যেরকম ছিল হচ্ছে, যদি আমি কোথাও যাই বা কোনো এন্ট্রি পাস যদি থাকে কোনো মলে বা কোনো জায়গায়, এটা থাকলে পরে তারা সেই ফরেনার বা সেই হোল্ডারকে সাথে সাথে এন্ট্রি দিয়ে দিত। একটা জিনিস হচ্ছে, শুনছি যে সারা শহরটা ওয়াইফাই করে দিয়েছে। ওয়াইফাইটা কীরকম, এটা কি মানে কতটা? জেনারেলি সারা শহরকে ওয়াইফাই করে না, কাতার শুনলাম পুরোটা ওয়াইফাই করে দিয়েছে যাতে নেটে কোনো প্রবলেম না হয় প্রযুক্তিগতভাবে। তাছাড়াও যেসব টেলিফোনিক কোম্পানি আছে রতনদা, তারাও খুব ভালো অফার দিয়েছে এবং ইন্টারনেটটা খুব সুবিধা করে দিয়েছে। মানে ইন্টারনেট নিয়ে কোনো মানে কাউকে কোনো অসুবিধা পড়তে আমি শুনিনি। ইন্টারনেটটা খুব এক্সিলেন্টভাবে ওরা সবাইকে থ্রো করেছিল প্যাকেজেস বা এই ধরো আরও অনেকে ফাইনালের টিকিট কেটেছে, সেমিফাইনালের টিকিট কেটেছে, কোয়ার্টার ফাইনালে কিছু ম্যাচ দেখতে চলে গেছে এর মধ্যেই, যেহেতু সামনেই কোয়ার্টার ফাইনাল। তো তার মানে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে যতটা কাতার নিয়ে ভাবনা চিন্তা ছিল, বিতর্ক ছিল, ঝামেলা ছিল, আপনার কথা শুনে মনে হচ্ছে যে সেরকম কোনো ব্যাপার নেই, তারা নিশ্চিন্তে যেতে পারে, তাই তো? তাদের 1, 2, 3 করে একটু স্টেপটা জানতে চাইছি, কিভাবে কাতারে ঢুকবে আর কিভাবে ভিলেজে যাবে, কিভাবে তারা হেল্প নেবে, একটু 1, 2, 3 করে যদি বলেন। যারা যারা এই প্রোগ্রামটা দেখছেন তাদের আমি এক কথাই বলতে পারি, নির্ভয় চলে যান কাতার। আপনাকে শুধু নামতে হবে, সঙ্গে থাকতে হবে আপনার হায়া কার্ডটা আর আপনার পাসপোর্টটা। হায়া কার্ড আর পাসপোর্ট যদি থাকে, আপনি একদম নির্বিঘ্নে নামবেন এয়ারপোর্টে। সেখান থেকে আপনার জন্য ওয়েট করবে গভর্নমেন্টেরই বাস। সেই বাস আপনাকে পৌঁছে দেবে আপনার ফ্যান ভিলেজ বা আপনি যে রেস্টুরেন্ট বা হোটেলে উঠবেন বা আপনার যে জায়গা আপনি ঠিক করে রেখেছেন। এবং সেখান থেকে আবার আপনি যে স্টেডিয়ামে খেলা দেখতে যাবেন তার জন্য বাস প্রত্যেকটা সময় সেই টাইম অনুযায়ী যে খেলা যেই সময় তার জন্য ওয়েট করবে এবং আপনাকে সুন্দর করে নামিয়েও দেবে, আবার খেলা শেষের পর আপনাকে উঠিয়ে আবার ফ্যান ক্লাবে ড্রপও করে দেবে। তার জন্য কোনো ভিড় ভাট্টা ঝামেলা এইসবগুলো কিছু নেই। সিস্টেমটা কি লাইন দিয়ে তুলছে? রতনদা, একদিন একটা একটা গল্প বলি। একদিন আমার হঠাৎ করে খুব ইচ্ছা হলো যে আমি একটু একা একটু ঘুরে আসি না, কাতার শহরটা একটু দেখবো। তো তখন ইন্ডিয়ান টাইমে রাত 12টা, ওদের টাইমে রাত তখন 9:30, 2.5 ঘন্টার ডিফারেন্স। তো আমি ফ্যান ভিলেজের বাইরে গিয়ে দাঁড়ালাম। তো লোকটা জিজ্ঞেস করলাম, ওয়্যার ইউ ওয়ান্ট টু গো? বললাম আই উইল জাস্ট সি দ্য সিটি। তো দেখলাম একটা পুরো খালি বাস দাঁড়িয়ে আছে। আমি যেই মুহূর্তে উঠলাম দেখলাম বাসটা ছেড়ে দিল এবং আমাকে সুন্দর করে গিয়ে একটা মেট্রোর সামনে নামিয়ে দিল। আচ্ছা, তারপরে মেট্রো করে তুমি শহরটা দেখলে? আমি একটু করে ঘুরলাম, ঘন্টা দিয়ে ঘুরলাম। কেন, 55 কিলোমিটার শহর তো খুব একটা সেরকম অসুবিধার কথা, খুবই ছোট শহর কিন্তু খুবই কম্প্যাক্ট শহর। ছোট হলে হবে কি, খুব কম্প্যাক্ট, মানে তোমার ঘুরতে ভাল লাগবে। আবহাওয়াটা কেমন, ঠান্ডা গরম কখন? বলছি রাতের দিকে একটু ঠান্ডা পড়ছে। হ্যাঁ, যেহেতু মরুভূমি, তো সে তো বিকেলের দিকে সমুদ্র আছে, মানে নীল জল তো চারিদিকে। উইন্ড ফ্লোটা খুব ভালো, বিকালের পর থেকে উইন্ড ফ্লোটা খুব ভালো। এবং আমি একটা জায়গায় গিয়েছিলাম, মানে সেই জায়গাটা এত অপূর্ব, মানে অনেকটা ইউরোপিয়ান টাচ আছে। সে নাম দিয়েছে হচ্ছে পার্ল কাতার। আচ্ছা, অনেকেই এই জায়গাটার নাম জানে না। পার্ল কাতার জায়গাটা এক্সিলেন্ট। যদি কেউ যাবেন কাতার, অবশ্যই এই পার্ল কাতার ঘুরে আসবেন।
মানে সমুদ্র পার দিয়ে এটা করেছে, ইয়াচেস সব ছোটো ছোটো নৌকা সব দাঁড়িয়ে আছে, তারা আপনাকে সমুদ্রের মধ্যে থেকে সুন্দর করে ভ্রমণ করে ঘুরিয়ে নিয়ে আসবে, অপূর্ব। একটা জিনিস হচ্ছে যে তার মানে এখন যদি নতুন কেউ কাতারে যায় সেমিফাইনাল দেখতে, কোয়ার্টার ফাইনাল দেখতে, ফাইনাল দেখতে, তাহলে তাদের গরম পোশাক নিয়ে যাওয়া মানে ঠান্ডার পোশাক নিয়ে যাওয়া দরকার। একটা হালকা কিছু রাখলেই আমার মনে হয়। কলকাতায় যেহেতু এখনো ঠান্ডা পড়েনি সে নিয়ে জিজ্ঞেস করছি, একটা হালকা কিছু হাফস পরে থাকলে সেরকম যথেষ্ট। আপনাকে শেষ প্রশ্ন, আপনি যেহেতু এত ম্যাচ দেখে এসছেন, আপনার কি মনে হয় কে চ্যাম্পিয়ন হতে পারে? কেননা টপ টিম সবাই কোয়ার্টার ফাইনালে চলে এসছে অলমোস্ট, মানে সেই অর্থে প্রি কোয়ার্টার ফাইনালে সেভাবে বড় কিছু নেই, টপ টিমগুলোই উঠেছে। এবং আপনার কি মনে হয় কে কে চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার বলে আপনার মনে হয়? দেখুন রতনদা, আমরা সবসময় আপনাকে দেখে এসেছি মানে স্পোর্টসের একটা শিরোনামে। আপনি আমার থেকে অনেক বেশি অভিজ্ঞতা রাখেন, আপনার সাংবাদিক পিরিয়ড অফ স্পোর্টস লম্বা একটা গ্রাফ চলে গেছে। তো একটা জিনিস আপনাকে স্বীকার করতে হবে, এই ওয়ার্ল্ড কাপটা কিন্তু মানে আনপ্রেডিক্টেবল ওয়ার্ল্ড কাপ। এমন সব ছোটোখাটো টিম খেলে ফেলছে, যেরকম আপনি জাপানকেই দেখুন না কীরমভাবে তারা খেলে বেরিয়ে গেল। সৌদি হারিয়ে দিল আর্জেন্টিনাকে, মিস হ্যাপেনিংস। তবে আমাকে যদি পার্সোনালি বলেন, আমি তিনটে টিম বলতে পারি আমার অনুযায়ী। আমি বলতে পারি ব্রাজিল, তারা বেরিয়ে আসছে। আর্জেন্টিনাকে আমি সেরকম খুব একটা কিছু করবো না, আমি ফ্রান্সকে বলবো, আর স্পেনকে আমি অবশ্যই নম্বর দেবো। যেভাবে এমবাপে আবার মানে আগেরবার তো তারা উইনার ছিল, এভাবে এমবাপে যেভাবে আবার তার খেলা শুরু করেছে। এতগুলো প্লেয়ার নেই ফ্রান্সের এতগুলো প্লেয়ার নেই, তা সত্ত্বেও এমবাপে টেনে দিচ্ছে। মানে নেইমার বা মেসি বা রোনাল্ডোদের তো একদম চাপা, মানে যতই তাদের নিয়ে হইচই হোক, এমবাপে এবারে তারা তো। নেদারল্যান্ডস মনে হচ্ছে না? হ্যাঁ, নেদারল্যান্ডস খারাপ খেলছে না, আমাকে যেহেতু একটা শর্ট স্প্যানের মধ্যে আপনি বেঁধে দিলেন, তাই জন্য ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে বললাম আপনি স্পেনের খেলা দেখুন। আর্জেন্টিনাকে ধরছেন না? আমি পার্সোনালি ধরছি না আর্জেন্টিনাকে। তাহলে ট্রফিটা আপনাকে যদি জিজ্ঞেস করা যে 1 নম্বর ট্রফিটা কার হাতে দেখতে চান? নেইমারের হাতে? এটা এক্ষুনি ঠিক বলা ঠিক হবে না, খুব পার্শিয়ালভাবে আমি বলতে পারি যে ব্রাজিল আর ফ্রান্সের মধ্যেই হয়তো থাকবে, ফাইনাল হবে। আমাদের ফুটবলের বিশ্বযুদ্ধ আজকের আলোচনা। এই প্রথম কোনো টিভির পর্দায় একজন ফুটবল পর্যটকের সাথে কথা বললাম। আপনারা যারা নতুন করে যাবেন কাতার বিশ্বকাপে, তাদের এটা সুবিধা করে দেবে বলেই আমাদের মনে হয়। আজকের মতো এখানেই শেষ করছি, আবার পরের দিন চোখ রাখুন ট্রাইব টিভির পর্দায়।